Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজ তোমাদের জিকের একটা নতুন টপিক শুরু হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। তো আধুনিক যুগের ইতিহাসের প্রথম ক্লাস তোমরা করছো, যেখানে ক্লাসটা মূলত এসএসসি, রেলওয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এই সমস্ত এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আধুনিক যুগের ইতিহাসে আমরা প্রথমে শুরু করব অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপীয়দের ভারতে আগমন। তো ইউরোপীয়রা ভারতে কবে এসেছিল সে সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমে ভারতবর্ষ যে দেশটা, সেখানে কিন্তু ইউরোপীয়রা আগে থেকে আসতো। কিসের জন্য, কিসের চাহিদায়? সেটা হলো মশলার চাহিদায়। কিন্তু পরবর্তীকালে মধ্য এশিয়া জুড়ে, মানে অ্যাকচুয়ালি ভারতে আসার জন্য যে রুটটা ছিল, তো সেটা হলো এই মনে করো ইউরোপ, আর এই হলো আমাদের যদি ভারত হয়, এই যদি ভারত হয় আমাদের, তো ভারতে আসার জন্য ইউরোপ থেকে কি ছিল, মধ্য এশিয়ার যে পথটা ছিল এইটা দিয়েই ওরা মোটামুটি ভারতে আসতো। এবং ভারতে কিসের জন্য আসতো? মশলার চাহিদায়। তো পরবর্তীকালে কি হয়, মধ্য এশিয়া জুড়ে একটা সাম্রাজ্য গড়ে ওঠে, যেটা ছিল অটোমান এম্পায়ার। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছবিটা আমি এখানে দিয়েছি, অটোমান এম্পায়ার বলে একটা সাম্রাজ্য তৈরি হয় 1683 সাল। তো যখনই এটা গ্রেটেস্ট এক্সটেন্টে যায়, যদিও এটা অটোমান এম্পায়ারটা গ্রেটেস্ট এক্সটেন্ট, এটা সব থেকে বেশি শ্রীবৃদ্ধি ঘটে অটোমান এম্পায়ারটার। তো এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ বা তুমি বলতে পারো ইউরোপীয় কান্ট্রি থেকে ভারতে আসার যে পথ, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না, এই ব্যবসা বাণিজ্যের যে পথটা ছিল, সেই পথে যদি ব্যবসা করতে হয় তাহলে ওদেরকে একটা মোটা অঙ্কের কর দিতে হবে অটোমান এম্পায়ারদের। এরই জন্য কি হলো, তখন একটা হুলস্থুল বেঁধে গেল, যে কোনো ক্রমে ভারতে পৌঁছাতে হবে এবং এই পথ ছাড়া অন্য কোনো পথে। তো এইভাবেই একে একে ইউরোপ থেকে বিভিন্ন সময় জাহাজ নিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে একে একে নিয়ে বার হয়। এবং বার হওয়ার পরে তারা এই আফ্রিকা, এখানে তোমরা সবাই জানো একটা আফ্রিকা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশের একদম শেষ প্রান্ত দিয়ে ভারতে কিন্তু পৌঁছায়। তো প্রথম ভারতে পৌঁছায়, তোমরা প্রত্যেকেই জানো, ভাস্কো দা গামা। এটা কিন্তু জলপথে প্রথমে ভারতে পৌঁছায়, ঠিক আছে? এর আগে ইউরোপীয়রা কিন্তু এসেছিল ভারতে, কিন্তু জলপথে প্রথম পৌঁছায় কে? জলপথে প্রথম পৌঁছায় ভাস্কো দা গামা। তো এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ভারতে ইউরোপীয়দের আগমন। আর ইউরোপীয়দের আগমন তুমি বুঝতেই পারছো যে আধুনিক যুগের সূচনা ঘটবে। মুঘল সাম্রাজ্য দিক থেকে শেষ হয়ে যাবে এবং মুঘল সাম্রাজ্যের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসবে ভারতে এবং আধুনিক যুগের সূচনা ঘটবে। তো দেখো, এখানে যা যা লেখা আছে তোমরা একবারেই কি করবে, খাতা নিয়ে পেন নিয়ে বসবে এবং নোট করে নেবে। নোট এমনভাবে বানানো যাতে তোমাদের কোনো রকম কোনো পরীক্ষায় কোনো এমসিকিউ করতেও কোনো অসুবিধা যাতে না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যেন কনসেপ্টটাও খুব সুন্দরভাবে বিল্ড হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের এই এক একটা চ্যাপ্টার এক একটা পোর্শন আমি করাবো, আর তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে আসা যত এমসিকিউ আছে সেগুলো সলভ করাবো। তাহলে তুমি বুঝতে পারবে যে ডেসক্রিপটিভ পড়লে তোমাদের কতটা বেনিফিট হয় সেক্ষেত্রে।
প্রত্যেকটা জিনিস সিকুয়েন্সিয়ালি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো বলছে ভারতে ইউরোপীয়দের আগমন, ভারতে ইউরোপীয়দের যদি আগমন দেখো তাহলে প্রথমে কি বলছে, ভারতে প্রথম আসে পর্তুগিজরা, তাই তো, পর্তুগিজরা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে। তো পর্তুগিজরা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে এসেছিল। এই সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় ভেঙ্কট পর্তুগিজদের চার্চ বানানোর অনুমতি দেন। তাহলে এই সময় ছিল দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য। তো এই বিজয়নগর সাম্রাজ্যের যে শাসক তার নাম ছিল দ্বিতীয় ভেঙ্কট, ইনি এই পর্তুগিজদের চার্চ বানানোর অনুমতি দেন কোথায়, ওই দক্ষিণ ভারতের ওই পোর্শনে, ঠিক আছে, গোয়া টোয়া এইসব জায়গায়। এবার কি বলছে, 1498 সালে প্রথম পর্তুগিজ ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে পৌঁছান। তাহলে প্রথম পর্তুগিজ 1498 সালে ভারতে প্রবেশ করছে, যার নাম হলো ভাস্কো দা গামা। যাকে আনতে যান বা রিসিভ করতে যান একজন হিন্দু রাজা, যার নাম হলো জামোরিন, ঠিক আছে। এই জামোরিন কোথাকার শাসক ছিল? জামোরিন ছিল কালিকটের শাসক। তাহলে এখানে লিখে রাখি, কালিকটের শাসক। কালিকটের শাসক জামোরিন তাকে কিন্তু রিসিভ করতে যান, ঠিক আছে। এটা পরীক্ষা আসে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভাস্কো দা গামা কোথায় পৌঁছেছিল, কোথায় ল্যান্ড করেছিল? কালিকটে। এটাও আসতে পারে, কালিকট বন্দরে। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে ভারতে আসার যে জলপথ সেটা প্রথম কে আবিষ্কার করেন? তো এই কোশ্চেনও আসতে পারে। তাহলে কোশ্চেন আকার আমি যদি লিখি তাহলে লিখবো ভাস্কো দা গামা, তাই তো। তাহলে বা লিখবো ভাস্কো দা গামা, হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার sea route to India। তাহলে এই ছিল প্রথম যে কিনা ভাস্কো দা গামাই ছিল প্রথম যে কিনা ভারতে আসার যে সমুদ্র পথ সেটাই কিন্তু আবিষ্কার করেছিল। আচ্ছা, এই ভাস্কো দা গামা যে জাহাজে করে এসেছিল ভারতে, তার নাম কি? পরীক্ষা আসতে পারে। তার নাম হলো সাও গ্যাব্রিল। তার নাম কি? সাও গ্যাব্রিল, ঠিক আছে। সাও গ্যাব্রিল, সাও গ্যাব্রিল, ঠিক আছে। এরপরে কি বলছে, 1502 সালে ভাস্কো দা গামা পুনরায় ভারতে আসেন। এখান থেকে এই যখন ভাস্কো দা গামা ভারতে এসেছিল তারপরে ও ফিরে যায় আবার। আবার কত সালে এসেছিল পুনরায়? 1502 সালে আবার ভাস্কো দা গামা ভারতে এসেছিল। কেন? কেননা যে মশলা ও ভারত থেকে নিয়ে গেছিল প্রথমবার এসে, সে ওটা ইউরোপে গিয়ে উচ্চ দামে বিক্রি করে এবং প্রচুর মুনাফা কামায়। তারই পরবর্তীকালে সে আবারও এর লোভে পড়ে আবার ভারতে কিন্তু আসে এবং কালিকটে আসে, কালিকট, কোচিন, এবং এসে কি করে, কালিকটে, কোচিন আর কন্নানর এই 3 জায়গায় বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। 3 জায়গায় কিন্তু বাণিজ্য ঘাঁটি এরপরে গিয়ে স্থাপন করছে, ঠিক আছে। এরপরে প্রথম পর্তুগিজরা 1503 সালে কেরালার কোচিতে ইউরোপীয় দুর্গ স্থাপন করে। এটাও মনে রাখতে হবে, কেরালার কোথায়? কোচিতে এরা কিন্তু দুর্গ নির্মাণ করে। 1505 সালের একটা কথা বলতে হবে এখানে। 1505 সালে, আচ্ছা এই লাইনটা তোমরা আগে লিখবে, বুঝেছো? এই লাইনটা তোমরা এই জায়গাটা ঢুকিয়ে নাও, এই জায়গাটা লিখবে 1505 সালে ভারতের প্রথম, এটা 1505 সালে লিখবো,
1505 সালে ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর হন কে? ফ্রান্সিসকো ডি আলমেডা। ফ্রান্সিসকো ডি আলমেডা এ কিন্তু প্রথম পর্তুগিজ গভর্নর হন। 1503 সালে, ভালো করে বুঝবে, দুর্গ স্থাপন করছে। আর 1505 সালে প্রথম পর্তুগিজ গভর্নর আমরা পাচ্ছি ফ্রান্সিসকো ডি আলমেডা, যিনি একটা পলিসি চালু করেছিল, ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন। এই ব্লু ওয়াটার পলিসি কি জিনিস? এই ব্লু ওয়াটার পলিসির আর একটা নাম হলো কার্টেজ সিস্টেম। কি বলা হয়? কার্টেজ সিস্টেম। CARTEZ, কার্টেজ সিস্টেম। ঠিক আছে, কার্টেজ সিস্টেম বলে। আচ্ছা, এইটা এক প্রকার কি বলতো, এটা এক প্রকার বাণিজ্যের ছাড়পত্র, ট্রেড লাইসেন্স বলতে পারো। এটা একটা বাণিজ্যের ছাড়পত্র বা ট্রেড লাইসেন্স, TRA, ট্রেড, LICENS, ট্রেড লাইসেন্স। তাহলে একটা বাণিজ্যের ছাড়পত্র জাস্ট। হ্যাঁ, এই ব্লু ওয়াটার পলিসি। এরপরে আমরা চলে আসবো 1509 সালে। 1505 সালে প্রথম আমরা পর্তুগিজ গভর্নর পেয়েছিলাম, আর 1509 সালে আমরা পাবো দ্বিতীয় পর্তুগিজ গভর্নর। তাহলে তার নাম কে? দ্বিতীয় গভর্নর, যার নাম হলো আলফানসো ডি আলবুকার্ক। আলফানসো ডি আলবুকার্ক। তাহলে প্রথম গভর্নর 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমেডা, যে ব্লু ওয়াটার পলিসি চালু করেছিল। ব্লু ওয়াটার পলিসি কি? এক প্রকার ট্রেড লাইসেন্স। আচ্ছা, আর 1509 সালে তিনি 1509 সালে পরবর্তী যে পর্তুগিজ গভর্নর, যার নাম হলো আলফানসো ডি আলবুকার্ক। ঠিক আছে, এর নাম মনে রাখবে। দ্বিতীয় গভর্নর, প্রথম গভর্নর খুব গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য। হ্যাঁ, ফ্রান্সিসকো ডি আলবুকার্ক। আচ্ছা, আলবুকার্ক কি করেছিল দেখো। 1510 সালে তিনি গোয়া দখল করেন এবং 1530 সালে গোয়াকে পর্তুগিজদের রাজধানী বানান। আচ্ছা, এছাড়া আরো একটা কাজ তিনি করেছিলেন। গোয়াতে তিনি সতীদাহ প্রথা রদ করেন। গোয়াতে সতী প্রথা রদ করেন। সতী প্রথা রদ করেন। তাহলে এই কাজগুলো কিন্তু করেছিল আলবুকার্ক। ঠিক আছে, এবার চলে আসবো তার পরবর্তী গভর্নর। তৃতীয় গভর্নর কে ছিল দেখো। ভারতে পর্তুগিজদের তৃতীয় গভর্নর ছিল, এই যে এখানেই রয়েছে, তৃতীয় গভর্নর ছিলেন নিনো ডি কুনহা। নিনো ডি কুনহা, ইংলিশে লিখলে লিখবে NINO, নিনো দা, বা DEU দিতে পারো, বা DA দা দিতে পারো, CUNHA, কুনহা, নিনো ডি কুনহা। ইনি হলো তৃতীয় গভর্নর ছিলেন। তার পরবর্তীকালে, এই যে তৃতীয় গভর্নরের পরবর্তীকালে কি হয়, পর্তুগিজদের যে শক্তি সেটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাম্রাজ্য গোয়া, দমন আর দিউতে সীমাবদ্ধ থাকে। তাহলে কি হয় ব্যাপারটা, এই যে নিনো দা কুনহা এর পরে কিন্তু আস্তে আস্তে পর্তুগিজদের আধিপত্যটা হ্রাস পেতে থাকে এবং ওদের যে পুরো সাম্রাজ্যটা ছিল দক্ষিণ ভারত জুড়ে, সেটা শুধুমাত্র গোয়া, দমন, দিউতে সীমাবদ্ধ হয়ে যায়, তারপরে আর বিস্তার লাভ করতে পারে। আচ্ছা, 1612 সালে পর্তুগিজ ও ব্রিটিশদের মধ্যে, আচ্ছা, এই যে 1612 সালে পর্তুগিজ আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়, যার নাম হলো সোয়ালির যুদ্ধ বা সুভালির যুদ্ধ। কি যুদ্ধের নাম? সোয়ালির যুদ্ধ, সহকার ও অন্তস্তকার লয়, সোয়ালির যুদ্ধ বা সুভালির যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধে পর্তুগিজরা কি হয়, হেরে যায়, ব্রিটিশরা জিতে যায়।
ব্রিটিশরা দেখবে সবার সাথে এসেই মোটামুটি যুদ্ধ করবে, যারা যারা আরও সব ইউরোপীয় কান্ট্রিরা আসবে সবার সাথে যুদ্ধ করবে এবং সবাইকে হারিয়ে টারিয়ে দিয়ে ওরাই কিন্তু ভারতের শাসন চালাবে প্রায় 200 বছর, তোমরা সবাই জানো। তাহলে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুভালির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পর্তুগিজ আর ব্রিটিশদের মধ্যে 1612 সালে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে নোট করে যেটা লেখা রয়েছে, ভারতে চা এবং আলু চাষের যে প্রচলন সেটা কিন্তু কারা এনেছিল? ভারতে পর্তুগিজরা এনেছিল। এটা খুব আসে পরীক্ষায়। ভারতে চা, আলু আর তামাক, তামাকটাও লিখতে পারো তুমি, তামাকের প্রচলনটাও কিন্তু পর্তুগিজরাই করেছিল। ঠিক আছে, তামাক, চা, আলু, তামাক। আচ্ছা, এরপরে দেখো তোমার এখানে আরো একটা কথা লিখতে পারো, মারাঠা। এই সময় আর একটা সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতে, সেটা হলো মারাঠা সাম্রাজ্য। সেই মারাঠা সাম্রাজ্য, মারাঠাদের সাথে এই পর্তুগিজদের কিন্তু পর্তুগিজদের দু একটা টেরিটরি এই মারাঠারা ক্যাপচার করে নিয়েছিল। সেই জিনিসটা নোটের ভিতরে 2 নম্বর দিয়ে লিখবে, নোটের ভিতরে 2 নম্বর দিয়ে সেই কথাটা লিখবে। হ্যাঁ, আমি এখানে লিখে রাখছি, মারাঠাস, RATHS, মারাঠাস ক্যাপচার্ড, CAPTURED, captured 2 Portuguese territories, PORTUGUESSE, Portuguese territories, TERRITORIES, territories। 1 নম্বর হলো, বা এ নম্বর দিয়ে লিখছি তার নাম, স্যালসেট্টি, SALSETTE, স্যালসেট্টি। আর 2 নম্বর হলো বেসিন, BASSEIN। এই দুটো কিন্তু ক্যাপচার করেছিল 1739 সালে, 1739 সালে পরবর্তীকালে। হ্যাঁ, এটা মারাঠারা অনেক পরবর্তীকালে আসবে। তখনও তো বললাম না যে পর্তুগিজরা কিন্তু ছিল ভারতে, গোয়া, দমন, দ্বীপ, আরও 2-1টা ছোটখাটো টেরিটরি ছিল, তার মধ্যে এই সেলসেট্টি আর বেসিন, এই দুটো কিন্তু মারাঠারা কিন্তু পর্তুগিজদের কাছে ক্যাপচার করেছিল 1739 সালে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, মারাঠাদের পরে, মারাঠাদের বলছে না, পর্তুগিজদের পরে কারা ভারতে এলো? কোন ইউরোপীয়রা? ডাচ বা ওলন্দাজরা ভারতে এলো। কত সালে এলো? ভারতে 1602 সালে ওলন্দাজদের আগমন ঘটে। ভারতে 1602 সালে ওলন্দাজদের আগমন ঘটে। আচ্ছা, যদিও ইংরেজরা কিন্তু 1600 সালে এসেছিল, ডাচ ওলন্দাজরা কিন্তু এদের পরে না। প্রথম কারা সেটা মনে রাখবে শুধু, প্রথম এসেছিল তোমার পর্তুগিজরা, তারপরেই তোমার হলো ব্রিটিশরা। আচ্ছা, এর ডাচ বা ওলন্দাজদের সম্পর্কে একটু বলি। এরা এসেছিল 1602 সালে আগমন ঘটে অন্ধ্রপ্রদেশের মসৌলিপট্টনমে। এটা মসৌলিপট্টনমে এরা এদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন। এইটা যে পরীক্ষায় কতবার এসেছে যে ডাচ বা ওলন্দাজরা কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি তৈরি করেন? মসৌলিপট্টনমে। ঠিক আছে, ওরা এসেছিল কিন্তু কোথা থেকে, কত সালে? 1602 সালে। আর মসৌলিপট্টনমে যে ফ্যাক্টরিটা তৈরি করেছিল এটা কিন্তু 1605 সালে। এটা কত সালে? 1605 সালে, এটা লিখে রাখবে, 1605 সালে। আচ্ছা, মসৌলিপট্টনম কোথাকার? অন্ধ্রপ্রদেশের। এটাও মুখস্থ করতে হবে তোমাদের, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। আচ্ছা, ওলন্দাজরা এরপরে কি বলছে? ওলন্দাজরা 1693 সালে ফরাসিদের কাছ থেকে, এই ফরাসি আরেকখানা যারা আসবে তোমার ইয়ের থেকে, ইউরোপ কান্ট্রি থেকে, যে ফরাসি বা ফ্রান্স থেকে যারা আসবে তাদের কাছ থেকে পন্ডিচেরি কিন্তু দখল করে নেবে এই ওলন্দাজরা। ঠিক আছে, পন্ডিচেরিটা। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা কথা বলা হয়েছে নোট হিসাবে যেটা বলা হয়েছে সেটা হলো পন্ডিচেরি সম্পর্কে। পন্ডিচেরি তোমরা সবাই জানো, আমাদের যে 8খানা ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে একটা ইউনিয়ন টেরিটরির নাম পন্ডিচেরি। সেই পন্ডিচেরিকে যদি তুমি খুঁজতে চাও, তুমি ইন্ডিয়ান ম্যাপে কোনো একটা নির্দিষ্ট জায়গা পাবে না
যেখানে তুমি পন্ডিচেরি পাবে। এই দক্ষিণ ভারতে 3টে রাজ্যের মধ্যে তোমার এই পন্ডিচেরি কিন্তু ছড়িয়ে আছে। আচ্ছা, 3টে রাজ্যের মধ্যে পন্ডিচেরি মোট কয়টা অঞ্চল নিয়ে গঠিত? 4টি অঞ্চল নিয়ে গঠিত। এবং বললাম কয়টা রাজ্যে ছড়িয়ে আছে? 3টে। এসএসসির পরীক্ষা বিবিএস এর এটাও জিজ্ঞাসা করেছিল যে পন্ডিচেরি কয়টা রাজ্যে ছড়িয়ে আছে। তাহলে তুমি বলবে উত্তর কি? পন্ডিচেরি 3টি রাজ্যে ছড়িয়ে আছে আর 4টে অঞ্চল নিয়ে গঠিত, যার মধ্যে প্রথম দুটো হলো পন্ডিচেরি, করাইকল। এই দুটো কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। কেরালাতে অবস্থিত মাহে। আর ইয়ানাম অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশে আর একটা অঞ্চল ইয়ানাম, এইটা হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই হলো পন্ডিচেরি সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, ওলন্দাজদের সম্পর্কে আরো কিছু এক্সট্রা কথা বলি। মটন চেরি প্যালেস, তোমরা যদি মাঝের মধ্যে যদি মক টেস্ট দাও, এই ধরনের একটা কোশ্চেন তোমরা পাবে, দেখবে মটন চেরি প্যালেস, যা কেরালার এর্নাকুলামে অবস্থিত। এটা এটা কারা তৈরি করেছিল? ডাচরা তৈরি করেছিল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। মটন চেরি প্যালেস কোথায় পাওয়া যায়, কোথায় অবস্থিত? কেরালায়। আর কারা তৈরি করেছিল? ডাচরা বা ওলন্দাজরা তৈরি করেছিল। আচ্ছা, তাহলে তোমরা তো সবাই জানো যে সবার সাথেই কিন্তু ইংরেজদের একটা যুদ্ধ ঘটবে। যেমন আগের ইয়েতে পর্তুগিজদের সাথে যে যুদ্ধটা ঘটেছিল পর্তুগিজদের সাথে ইংরেজদের, সেটা কিন্তু সুভালির যুদ্ধ 1612 সালে। আর এখন দেখবে তোমরা ইংরেজদের সাথে ডাচদের যে শত্রুতার সমাপ্তি ঘটেছিল, সেটা 1759 সালের বিদেরার যুদ্ধের মাধ্যমে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যদি রাজ্য সরকারের পরীক্ষা দাও, কেপি, বেঙ্গল পুলিশ, এই কোশ্চেনটা তুমি একদম হুবহু কমন পেয়ে যাবে যে বিদেরার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ওলন্দাজ আর ব্রিটিশদের মধ্যে। আচ্ছা, কত সালে হয়েছিল? 1759 সালে। 1759 সালে। ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এরপরেই কিন্তু আমরা পড়ব ইউরোপের আর একটা দেশ যারা ভারতে এসেছিল, যার নাম হলো ব্রিটিশ। তোমরা ব্রিটিশ সম্পর্কে সবাই জানো। আচ্ছা, ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আগের যে নামটা ছিল সেটা ছিল মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার। মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার, এটা কিছু মানে বাণিজ্যিকদের একটা সংগঠন ছিল, মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার। এটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি 1599 সালে। 1599 সালে এই মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার কিন্তু তৈরি হয়। বা তুমি বলতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। পরীক্ষায় তোমার একটা কোশ্চেন বহু কমন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়েছিল? উত্তর কত হবে? 1599 সালে। আচ্ছা, এরপরে এই ব্রিটিশ যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে এখানে কিছু কথা বলা আছে। দেখো, মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার নামক একদল বণিক দল রানী এলিজাবেথের কাছ থেকে, দেখেছো কার কাছ থেকে? রানী এলিজাবেথ ওয়ান। আচ্ছা, এলিজাবেথ ওয়ান লিখে দিই এখানে। এলিজাবেথ ওয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এই যে অনুমতিটা পেয়েছিল, এটাকে বলা হয় রয়্যাল চার্টার। এটাকেই কি বলা হয়? রয়্যাল চার্টার। ROYAL, রয়্যাল, CHARTER, রয়্যাল চার্টার। এই রয়্যাল চার্টারটা পেয়েছিল অ্যাকচুয়ালি 1600 সালে। 1600 সালে এই রয়্যাল চার্টারটা পেয়েছিল। এবং এরপরে ওরা কিন্তু ভারতে এসেছিল। আচ্ছা, ওরা ভারতে এসেছিল যে জাহাজে করে, যেমন পর্তুগিজরা যে জাহাজে করে ভারতে এসেছিল, শাও গ্যাব্রিল, মানে তোমার যেটা করে এসেছিল সেটার নাম বলেছিলাম শাও গ্যাব্রিল। ঠিক তেমনি ইংরেজরা যে তোমার জাহাজে করে এসেছিল, তার নাম কিন্তু কি ছিল? তার নাম ছিল রেড ড্রাগন। কি জাহাজের নাম ছিল? রেড ড্রাগন। এবং এই যে জাহাজ, তার কিন্তু যে মেন চিফ, তার নাম কি ছিল? পরীক্ষায় আসতে পারে। রেড ড্রাগন যে জাহাজ, তার চিফ ছিল কিন্তু তোমার হকিন্স, উইলিয়াম হকিন্স। ঠিক আছে, একটু মনে রেখো। আচ্ছা, কি বলছে এবার? এই জাহাজে করে কিন্তু এরা ভারতে আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় কত? 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, 1600 সালে তৈরি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তৈরি করে। এখানে কোম্পানিটা তৈরি করছে 1600 সালে, আর ইস্ট ইন্ডিয়া এমনি কোম্পানি কিন্তু তৈরি 1599 সালে। এটাই উত্তর নয়। ঠিক আছে, আচ্ছা, 1608 সালের কথা বলা হয়নি এখানে?
1608 সালে একটা ঘটনা ঘটেছিল, এখানে লেখা নেই, তাহলে আমি লিখে দিচ্ছি এখানটায়। 1608 সালে উইলিয়াম হকিন্স, যে কিনা হলো তোমার ওই রেড ড্রাগন জাহাজের যে মানে চালক ছিল, সে বা চিফ বলতে পারো ছিল, সে কিন্তু জাহাঙ্গীরকে তোমার জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নেয় বা জাহাঙ্গীরকে সন্তুষ্ট করেছিল উইলিয়াম হকিন্স। 1608 সালে আমি লিখছি উইলিয়াম হকিন্স, WILLIAM, উইলিয়াম HAWKINS, হকিন্স অ্যাপিজড, APPEASED, অ্যাপিজড জাহাঙ্গীর। জাহাঙ্গীরের একটা রোগ থেকে কিন্তু বাঁচানোর জন্য জাহাঙ্গীর এতে সন্তুষ্ট হয়েছিল, ঠিক আছে, JAHANGIR, জাহাঙ্গীর। তাহলে উইলিয়াম হকিন্স কিন্তু কাকে সন্তুষ্ট করে? জাহাঙ্গীরকে সন্তুষ্ট করে। এরপরেই চলে আসবো 1611 সালের ঘটনায় ডাইরেক্ট। 1611 সালে তারা মসৌলিপট্টনমে আবার অস্থায়ী কারখানা তৈরি করছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো, এসে প্রথম ফ্যাক্টরি তৈরি করছে 1611 সালে, কিন্তু সেটা কি? অস্থায়ী ফ্যাক্টরি। পরীক্ষায় ডাইরেক্ট এই কোশ্চেনগুলো আসে, অস্থায়ী ফ্যাক্টরিটা কোথায় তৈরি করেছিল? মসৌলিপট্টনমে, দন্ত স হবে এটা যদিও, মসৌলিপট্টনম। হ্যাঁ, আচ্ছা, মসৌলিপট্টনমে স্থাপন করে। এরপর মুঘল সম্রাট জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর 1612 সালে, আচ্ছা, জাহাঙ্গীরের কাছ থেকে মানে অনুমতি নিয়ে, এটা এখানে নেই, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে এখানে লিখতে পারিনিও, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে এই যে সন্তুষ্ট করেছিল, তার পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জাহাঙ্গীর। সেই অনুমতি নিয়ে ওরা 1612 সালে কি করছে? সুরাটে স্থায়ী কারখানা তৈরি করছে। তাহলে সুরাটে হলো কিন্তু ওদের প্রথম স্থায়ী কারখানা, আর অস্থায়ী কারখানা ছিল মসৌলিপট্টনমে 1611 আর 1612। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তোমরা দেখবে যদি প্রিভিয়াস ইয়ার যখনই করাবো, তুমি দেখবে যে কি হারে এই কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায়। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন কোম্পানি নামেও পরিচিত, এটা একটা এক্সট্রা ইনফরমেশন তুমি বলতে পারো, জন কোম্পানি নামেও পরিচিত। আচ্ছা, এখানে 1615 সালেও একটা ঘটনা ঘটবে, সেটা লেখা নেই, সেটা আমি একটু লিখে দিচ্ছি এক্সট্রা করে। লেখো, 1615 সালে টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসে এবং ওই বাণিজ্যের যে অধিকার সেটা কিন্তু প্রাপ্ত হয়, ঠিক আছে। তাহলে লিখবো 1615 সালে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে, এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আছে, টমাস রো কার সময় ভারতে এসেছিল জাহাঙ্গীরের দরবারে আর কত সালে? 1615 সালে জাহাঙ্গীরের দরবারে আসেন বাণিজ্যের অধিকার প্রাপ্তির উদ্দেশ্যে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, 1690 সালে জব চার্নক বাংলার সুতানুটিতে প্রথম ইংরেজ ফ্যাক্টরি কিন্তু তৈরি করে। বাংলার ক্ষেত্রে যদি তুমি বলো, ওরা তো প্রথম যে মানে তৈরি করেছিল, তুমি দেখেছো ফ্যাক্টরি, সেটা কোথায়? প্রথম মসৌলিপট্টনমে করেছিল না, আর পরে কোথায়? সুরাটে 1612 সালে। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু 1690 সালে বাংলা এলো এবং বাংলায় ফ্যাক্টরি তৈরি করছে কোথায়? সুতানুটিতে। পরবর্তীকালে এটি
কলকাতা শহরে বিকাশ লাভ করেছে এই সুতানুটি শহরটা, তোমরা সবাই জানো, এবং এটি ব্রিটিশদের রাজধানীতে পরিণত হয়। এখানে নোট হিসাবে কিছু কথা এক্সট্রা লেখা রয়েছে, সেগুলো একটু পড়ে নিই। 1 নম্বর কি বলছে, কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়েছিল কত সালে? 1911 সালে। ভারতের রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বলছে, কলকাতা থেকে দিল্লিতে সুপ্রিম কোর্ট একটা রাজধানী স্থানান্তর, একটা সুপ্রিম কোর্টের স্থানান্তর হয়েছিল 1935 সালে। এটা কিন্তু ছেলে মেয়েরা খুব গুলিয়ে ফেলে, যদি 1911 মেরে দেয়, এটা কিন্তু তা নয়। হ্যাঁ, 3 নম্বর যে পয়েন্টটা তোমাকে পড়তে হবে, হুগলি নদীর তীরে ব্রিটিশরা তাদের প্রথম কারখানা তৈরি করে কত সালে? 1665 সালে, হুগলি নদীর তীরে। তাহলে কোন নদীর তীরে ব্রিটিশরা কারখানা তৈরি করেছিল? হুগলি নদীর তীরে। কত সালে? 1665 সালে, কারখানা। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে ইংরেজ সে কবে, মানে 1599 সালে কিন্তু ভারতে এসেছিল, যে প্রথম ইংরেজ, যার নাম হলো জন মিন্ডেল হাল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে প্রথম পরীক্ষা আসবে যে এই কোশ্চেনটা, যে প্রথম ব্রিটিশ হিসাবে কে ভারতে এসেছিলেন, তুমি লিখবে কি জন মিন্ডেল হাল প্রথম ব্রিটিশ হিসাবে ভারতে এসেছিলেন। আচ্ছা, এরপরে আমরা কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে পড়ব। তাহলে এবার পয়েন্ট করে নিতে হবে তোমাকে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাই তোমার পয়েন্ট হবে। 1664 সালে তারা কারখানা তৈরি করেছিল, এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে। তারা প্রথম সুরাটে তাদের কারখানা তৈরি করেছিল, তাহলে সুরাটে কিন্তু কারখানা তৈরি করেছিল এরা প্রথম, হ্যাঁ, ফরাসিরা। তারপর তারা মসৌলিপট্টনমে, মাদ্রাজে, বোম্বাইতে, কলকাতাতে, করাইকলে, মাহেতে, কাশেম বাজারে এদের কারখানা কিন্তু তৈরি করেছিল। 1673 সালের কথা বলছি। 1673 সালে ফরাসিরা পন্ডিচেরিও দখল করেছিল এবং তাদের রাজধানী বানিয়েছিল। তাহলে ফরাসিদের রাজধানী কোথায় ছিল? পন্ডিচেরি। ফরাসিরা পন্ডিচেরিতে তাদের গভর্নর হিসাবে নির্বাচন করেন জোসেফ ফ্রান্সিও ডুপ্লেক্সকে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে ফরাসিরা তাদের যে প্রথম যেটা তৈরি করলো রাজধানী, সেই রাজধানীতে ওদের গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করলেন? ফ্রান্সিও ডুপ্লেক্স। খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো কিন্তু ফরাসিদের। তাহলে প্রথম যে গভর্নর তার নাম ছিল ফ্রান্সিও ডুপ্লেক্স, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যিনি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শক্তিশালী করেছিলেন। এরপরে দেখো 23শে মার্চ 1757 সালের কথা বলা হচ্ছে। 23শে মার্চ 1757 সালে ব্রিটিশ নেভি ফরাসি উপনিবেশ চন্দননগরটা দখল করেন। এরপরে কি বলছে, 1742 সালে ইংরেজ আর ফরাসি, বলেছিলাম না ইংরেজ আর ফরাসিদের মধ্যে কিন্তু যুদ্ধ চলবে, ঠিক আছে, ইংরেজদের সাথে সবার যুদ্ধ হবে। তো ইংরেজ আর ফরাসিদের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল, যা ইতিহাসে অ্যাংলো কার্নাটিক যুদ্ধ নামেও পরিচিত। এই যে যুদ্ধটা শুরু হয়েছিল ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে, তা কি নামে পরিচিত? অ্যাংলো কার্নাটিক যুদ্ধ নামে পরিচিত। এটি কিন্তু মোট 3টে অ্যাংলো কার্নাটিক যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে প্রথম যে কার্নাটিক যুদ্ধ সেটা সম্পর্কে একটু বলি। সেটা হয়েছিল 1742 থেকে 1748। ভাই, এই যে কার্নাটিক যুদ্ধ, হ্যাঁ, এই কার্নাটিক যুদ্ধের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভিভিআই আমি বলবো তৃতীয়টা। কিন্তু তোমার পরীক্ষায় না যে কোনো একটা কার্নাটিক যুদ্ধের সাল চাইতে পারে, তা প্রথম কার্নাটিক যুদ্ধ হয়েছিল 1742 থেকে 48, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, ডুপ্লেক্স হলো ফরাসি গভর্নর, সেই চালিত ফরাসি বাহিনী, আর আনোয়ার উদ্দিন চালিত ইংরেজ বাহিনী। আনোয়ার উদ্দিন সেই সময় কিন্তু ইংরেজদের একজন মানে সেনাবাহিনীর একজন কর্মী ছিলেন। সে কিন্তু ইংরেজদের হয়ে লড়াই করেছিল, ঠিক আছে। এরপরে কি বলছে, দ্বিতীয় কার্নাটিক যুদ্ধটা, সেটা 1749 থেকে 1754 সালের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশদের বিপক্ষে ফরাসি শক্তি ও আরকটের নবাব মিলিতভাবে যুদ্ধ করেছিল। তাহলে এই দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল, একদিকে ছিল ব্রিটিশ আর একদিকে ছিল ফ্রেঞ্চরা। এই ফ্রেঞ্চদের সাথে সামিল হয়েছিল কিন্তু আরকটের নবাব। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আরকটের নবাব, মনে রেখো। ফলস্বরূপ রবার্ট ক্লাইভ কিন্তু আরকট দখল করে নিয়েছিল, ফ্রান্সদের হারিয়েছিল এবং আরকটটা দখল করে নিয়েছিল। আচ্ছা, তৃতীয় যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু আর এক নাম আছে এর, বন্দিবাসের যুদ্ধ। তৃতীয় কর্ণাটক যুদ্ধের অপর নাম কি?
বন্দিবাসের যুদ্ধ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু বন্দিবাসের যুদ্ধ। এটা হয়েছিল কত সালে? 1756 সালে, 56 থেকে 59 সালের মধ্যে। এই যুদ্ধে ফরাসি গভর্নর আর্থার ডি ল্যালি ছিল, ফরাসি গভর্নর ছিল আর্থার ডি ল্যালি, আর ইংরেজ গভর্নর ছিল আইরে কুটি। আইরে কুটি, ফরাসি গভর্নর ছিল আর্থার ডি ল্যালি, আর ইংরেজ গভর্নর ছিল আইরে কুটি, এর মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধের সমাপ্তি ঘটে 1763 সালে প্যারিসের চুক্তির মাধ্যমে, প্যারিসের চুক্তির মাধ্যমে, ঠিক আছে। আর লাস্ট আমরা পড়বো ড্যানিশ, লাস্ট পড়বো আমরা কি? ড্যানিশ। ড্যানিশ পড়লেই আমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে কার্নাটিক যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সমাপ্তি কিন্তু ঘটেছিল একটা ট্রিটির মাধ্যমে। সেটা যদি তুমি লিখতে চাও এক্সট্রাভাবে লিখতে পারো। একটা চুক্তির মাধ্যমে হয়েছিল, আইক্স, এ আই এক্স এক্স, লা, এল এ লা, চ্যাপলি, সি এইচ এ পি ই এল এল ই, চ্যাপলি। আইক্স লা চ্যাপলি নামক একখানা ট্রিটি বা সন্ধির মাধ্যমে 1748 সালে এটা হয়েছিল। এর মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। দ্বিতীয় কার্নাটিক যুদ্ধ কিন্তু এটা শেষ হয়েছিল, দ্বিতীয় কার্নাটিক যুদ্ধটা যেটা, সেটা হলো পন্ডিচেরি চুক্তির মাধ্যমে, ট্রিটি অফ পন্ডিচেরি। পন্ডিচেরি ট্রিটি অফ। আর তৃতীয় কার্নাটিক যুদ্ধ সেটা কিন্তু সমাপ্তি ঘটলো তাহলে কোন কিসের মাধ্যমে? প্যারিসের চুক্তির মাধ্যমে। এইটা খুব গুরুত্বপূর্ণ। কত সালে প্যারিসের চুক্তি হয়েছিল? 1763 সালে। কার কার মধ্যে? ব্রিটিশ আর হলো তোমার ফ্রেঞ্চদের মধ্যে, ঠিক আছে। বন্দিবাসের যুদ্ধ নামেও যেটা পরিচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট আমরা পড়বো ড্যানিশ, সেটা বললেই আমার শেষ হয়ে যাচ্ছে। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তৈরি হয়েছিল 1616 সালে, 1616 সালে, ঠিক আছে। যারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছিল তামিলনাড়ুর ট্রাঙ্কুবার বলে একটা স্থানে, আর শ্রীরামপুরেও এদের ফ্যাক্টরি নির্মাণ করেছিল। ড্যানিশদের হেডকোয়ার্টার ছিল শ্রীরামপুরে। এরা এদের বাণিজ্য কেন্দ্র সব ইংরেজদের কাছে বেচে দিয়ে চলে যায়, ঠিক আছে। যদিও ড্যানিশদের সাথে এখানে লেখা নেই, আচ্ছা তুমি এখানে এক্সট্রা হয়ে লিখে নাও। ড্যানিশদের সাথে তোমার ইয়েদের যে যুদ্ধ হয়েছিল ড্যানিশ আর হলো ইয়েদের মধ্যে, ইংরেজদের মধ্যে, সেটা হলো চীন সোরার যুদ্ধ বা বিদেরার যুদ্ধ বা হুগলির যুদ্ধ নামে পরিচিত। তাহলে কি কি যুদ্ধ আমি লিখছি, লিখে নাও। হুগলি নদীর তীরে হয়েছিল, ঠিক আছে। CHINSURAH, চীন সরা যুদ্ধ বা বিদেরার যুদ্ধ, BEDERA, বিদেরার যুদ্ধ বা হুগলির যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটা হয়েছিল 1759 সালে, 1759 সালে। তাহলে এই যুদ্ধে লিখবো চীন সরা বা হলো বিদেরার যুদ্ধ, লিখবো এই যুদ্ধে ডাচরা, আচ্ছা ডাচ, এটা তো ডাচ মানে ওলন্দাজরা, ফরাসি, ডাচ কোথায় লিখেছিলাম আমি? এই যে ডাচ, ডাচদের সাথে এই যুদ্ধ হয়েছিল কিন্তু, হ্যাঁ ডাচদের সাথে। ডাচদের যুদ্ধ কিন্তু আমি হলো মানে বাদ দিয়ে গেছি, তাই না? বিদেরার যুদ্ধ, না না লিখেছিলাম, এই যে বিদেরার যুদ্ধ 1759 সালে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। এই ডাচদের সাথে যে 1759 সালে যে বিদেরার যুদ্ধ হয়েছিল, এর অপর নাম কি হলো? চীন সরার যুদ্ধ, CHINSURAH, চীন সরার যুদ্ধ, ঠিক আছে। এটাই কিন্তু শুধু এক্সট্রা এখান থেকে ছিল। আচ্ছা, এই চীন সরার যুদ্ধ কিন্তু এটা আগে লেখা হয়ে গেছে তোমার। এখানে শুধুমাত্র ড্যানিশদের সাথে যুদ্ধ হয়নি, এরা সব বাণিজ্য কেন্দ্র বিক্রি করে কিন্তু চলে গেছিল, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা জিএস একাডেমিতে অ্যাপ্লিকেশানে যুক্ত আছো তারা কিন্তু SSC স্পেশাল আমাদের ব্যাচটা নিতে পারো।
এখানে তোমাদের ম্যাথ, জিআই, জিকে সব, ইংলিশ সব কিন্তু টায়ার 2 লেভেল পর্যন্ত শেখানো হবে, এবং যত আপডেটেড নোট আছে সব কিন্তু পিডিএফ আকারে এখানে প্রোভাইড করা হবে। ঠিক আছে, মাত্র 1999 টাকার বিনিময়ে তোমরা ফুল কোর্সটা পাবে, যেটা কিন্তু আমি পুরোপুরি নিজেই কভার করব। এখন ম্যাথ, জিকে এবং ইংলিশও কিছুটা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে কিন্তু তোমাদের সমস্ত মানে কোর্স কিন্তু আপলোড হয়ে যাবে। যারা 24কে টার্গেট করছো বা 25 সালের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।